পাঠ করছি গৌতম বাসুর লেখা গল্প সোয়েটার। আবির ঠিক 12 বছর পর সিকিমে এলো। আগের বার সে বন্ধুদের সাথেই এসেছিল প্রতিবারের মতো। এই বেড়াতে যাবার নেশাটা তার কলেজ জীবন থেকেই শুরু, আর তা বন্ধুদের সাথে। বাবা ছিলেন ডক্টর, সারাটা জীবনই তার রুগীদের সাথেই কেটে গেল। পরিবারের সাথে বেড়াতে যাওয়া যে কি, সেটা তিনি কোনোদিনই বুঝতে পারেননি। মাও বাবাকে ছাড়া কোনোদিনই কিছু ভাবেননি, তাই তাদের তিনজনের কোনোদিনই সেভাবে বেড়াতে যাওয়া হয়ে ওঠেনি। কলেজ জীবন থেকেই আবিরের বেড়াতে যাওয়াটা শুরু। কিন্তু যা হয়, কালের নিয়মে সব কিছুই ক্ষণস্থায়ী। বেসরকারি অফিসে ছুটির অভাব তার এই নেশাটাকেও দমিয়ে দিয়েছে। তাও আবির চেষ্টা করে ছুটি জমিয়ে একটু বেরিয়ে পড়তে, কিছুদিনের জন্য সব কিছু ভুলে একটা অন্য জগতে। অনামিকা প্রায়ই বলতো, দেখ, তুই তো এত ঘুরতে ভালোবাসিস, একদিন দেখবি হয়তো একটু সময়ও পাচ্ছিস না বেড়ানোর। কি করবি তখন তুই? আমি খুব গম্ভীর মুখে চা খেতে খেতে আবির বলেছিল, গল্প শুনবো তাহলে তোর কাছে। তুই না হয় আমার হয়ে ঘুরে আসবি আর আমাকে গল্প বলবি। আমি কি আর সবসময় তোর কাছে গল্প বলার জন্য থাকবো নাকি? কেন, তুই আবার কোথায় যাবি? আরে, তোর তো ওই বাংলা নিয়ে পড়া, বাংলা নিয়ে পড়ে তো আর তুই বিলেত যাবি না। আর আমিও জুলজি নিয়ে পড়ে বিশাল কিছু করতে পারবো না। প্লিজ, তুই কি পাগল না কিছুই ভাবিস না? আচ্ছা ছাড়, এখন এসব নিয়ে না ভাবলেও চলবে। আবির নিচের দিকে নেমে এলো। আরে, নীল কোথায় গেল? এই তো একটু আগেই ওর পিছনে ছিল। আবির আরেকটু নিচের দিকে নামতেই দেখল নীল 2 হাতে কফির কাপ ধরে হাসতে হাসতে ওর দিকে আসছে। কি মিস্টার আবির, আমাকে খুঁজছিলে তো? এই ওয়েদারে একটু কফি তোমার খুব ভালো লাগবে বলেই আমি আনতে গেছিলাম, যখন তুমি মুগ্ধ হয়ে ঝর্ণা দেখছিলে। আবির হাসি মুখে কফির কাপটা নিতেই নীল বলল, আর তোমার জ্যাকেটের ডান পকেটে কিছু কুকিজ আছে, সেটা প্লিজ বার করো, খেতে খুব ইচ্ছে করছে। আমি জানি তুমি কোনোদিন জ্যাকেটের পকেটে হাত দাও না। আবির পকেটে হাত ঢোকাতেই ম্যাজিকের মতো কুকিজের একটা প্যাকেট বেরিয়ে এলো। ওটা আমারই ঢোকানো, চমকানোর কিছু নেই। এই নীলটা এত কেয়ারিং, সব দিকে দৃষ্টি। আবির কি করছে না করছে, কি দরকার না দরকার, ওইটুকু ছেলে সব খবর রাখে। এবছরই তার সবে 10 হয়েছে। পড়াশোনা তাকে দেখতেও হয় না, খুবই ভালো পড়াশোনায়, আর আঁকার হাতও অসাধারণ। সত্যি, কত রকম গুণ কত লোকের মধ্যে হয়তো থাকে, আমরা বুঝতেও পারি না। পেলিংয়ের রিসর্টটা এক কথায় অসাধারণ। প্রতিটা ঘরের সামনে একটা ছোট বাগান। সন্ধ্যের একটু আগে নীল নিজের আঁকা নিয়ে বসেছে। আবির নিজের জামা সোয়েটারগুলো গোছাতে গোছাতে হঠাৎ দেখল সেই সোয়েটারটা। এত বছর পর এই সোয়েটারটা। নীল, তুই কি এই সোয়েটারটা নিয়ে এসেছিস? হ্যাঁ, এখানের এত ঠান্ডাতে এটা ভালো, তাই, আর তোমাকে খুব ভালো মানাবে। কিন্তু এ সোয়েটারটা তো আমি পরি না। তো কি হয়েছে, এবার পরবে? আচ্ছা, আমি একটু আঁকতে বসছি। আবির একবার সোয়েটারের দিকে তাকিয়ে বলল, নীল, তুই তাহলে আঁক, আমি একটু বাইরে ঘুরে আসি। কি আঁকতে বসলি? আরে আজকে ঝর্ণাটা, দেখি পারি কি না। আবির নীলের মাথার চুলটা একটু ঘেঁটে দিয়ে হেসে জ্যাকেটটা চাপিয়ে বাগানের দিকে এগিয়ে গেল। না, আজ ঠান্ডাটা জমিয়ে পড়েছে দেখছি। আবির একটা চেয়ারের দিকে এগিয়ে যেতে যেতে লক্ষ্য করল পাশের ঘর থেকে কেউ একজন দরজাটা বন্ধ করে বেরিয়ে এলো। আজ সকালেও ঘরটা বন্ধ ছিল। আবির ভেবেছিল হয়তো ফাঁকা, কিন্তু রিসর্ট তো পুরো ভর্তি ছিল। তাহলে কারা এরকম ট্যুরিস্ট যে এসে ঘরে ঢুকে বসে থাকে? থাক, এসব ভেবে কী লাভ। আবির চেয়ারের দিকে এগোতেই শুনতে পেল, ওদিকে বসিস না, ওপরটা পুরো ফাঁকা, শেড নেই, এদিকটাতে বস। আবির ঘুরে তাকাতেই দেখল অনামিকা মাথা নিচু করে মোবাইল স্ক্রল করতে করতে চেয়ারে বসছে। আবির এরকম হতভম্ব কম হয়েছে। কী রে, বোকার মতো মুখ করে দাঁড়িয়ে থাকবি নাকি বসবি? আমি কিন্তু আজকাল বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। তুই কবে এসেছিস? তুই আসার 2 দিন আগে। তুই তো কাল এলি। হ্যাঁ, তুই কি করে জানলি? কি করে আবার, চোখ দিয়ে দেখলাম তুই আর একটা ছোট ছেলেকে নিয়ে এলি। হ্যাঁ, আমার ছেলে। তোর কি খবর? কি খবর জানতে চাইছিস? ছেলে মেয়ের খবর কি? একটা ছেলে, কিন্তু সে দুনের বোর্ডিংয়ে। ও বাহ, খুব ভালো তো।
আমি জানতে চাইছি তুই কেমন আছিস? ভালো, খুবই। তুই কি আমার সংবাদ পেতে খুব উদগ্রীব? তুই এভাবে কেন কথা বলছিস? এত বছর পর তোর সাথে আমার দেখা, আমি জানতে চাইব না তুই কেমন আছিস? বললাম তো খুব ভালো। তোর বর কি ভিতরে? বাইরে নিয়ে এলি না কেন? আলাপ হয়ে যেত। হ্যাঁ, ভিতরে ব্যস্ত। ও ড্রিঙ্ক করছে। এই সময়টা কেউ ওকে ডিস্টার্ব করুক সেটাও পছন্দ করে না। ও আচ্ছা, সে না হয় পরে আলাপ করে নেব। কেন, খুব কি দরকার? আমি তো একবারও তোর স্ত্রীর সাথে আলাপ করার কথা বলছি না। তবে তুই এত আলাপ করতে উৎসাহী কেন? আবির একটু আহত হয়ে বলল, কি হয়েছে? তুই এত রাবভাবে কথা বলছিস কেন? আমি রাবভাবে কথা বললে আমার দোষ। আর যে এত রাব ব্যবহার করে গেল সে একদম সাধু, তাই না? বক্র হেসে অনামিকা আবিরের দিকে তাকালো। কী রে, হঠাৎ এই সময় আমার বাড়িতে? সব ঠিকঠাক তো? হ্যাঁ, সবই ঠিক আছে। শোন না, আমাকে আজ আমার বাবার বন্ধু ছেলে পছন্দ করে গেছে। বলছে নেক্সট মাসে বিয়ে করতে চায়, কারণ সে 1.5 মাসের ছুটি নিয়ে এসেছে। আবির অবাক হয়ে অনামিকার দিকে তাকিয়ে বলল, মানে? কাল অবধি তো কিছু জানতাম না। আমিও জানতাম না। আজ 1 ঘন্টা আগেই ওরা হঠাৎ করে এসেছিল। বাবা মা হয়তো জানতো, কিন্তু আমাকে বলেনি। আর আমি জানতাম না বলে তুইও জানিসনি। একটা চুল উঠে গেলে, একটা নখ ভেঙে গেলে তোকে বলি, আর এত বড় কথাটা তোকে বলবো না, ভাবলি কি করে? না, মানে কি বলবো তো বুঝতে পারছি না। খবর খুবই ভালো। হয়তো ছেলে বাইরে থাকে, ওয়েল স্টাবলিশড, কাকু কাকিমার পছন্দ। কি বলি বলতো? অনামিকা একটু চুপ করে থেকে বলল, তোর কি কিছুই বলার নেই? তোর বিয়ে ঠিক হয়ে গেছে, যদিও আচমকা। ভালো খবর তো নিশ্চয়ই। ছেলে ভালো, তুই ভালো থাকলে আর কি, খুবই ভালো। তুই খুব খুশি? আমার খুশি অখুশির কি? তুই খুশি থাকলেই আমি খুশি। আর তোর কি মনে হয় আমি খুশি? মুখের হাসি দেখে তো অখুশি মনে হচ্ছে না। কেন? তুই তো বলিস আমার মুখটাই খুব হাসি হাসি। আর এটাও বলিস আমি নাকি খুব বোকা, তাই আমি এত হাসি। তুই কি আমার সাথে ঝগড়া করতে এলি এত বছর পর? অনামিকা শান্তভাবে বলল, শোন আবির, তখন তো আমি খুব বোকা ছিলাম, রেগে যেতাম, অহেতুক হাসতাম। এখন আমি, কি বলতো, বয়স তো কম হলো না, আর এখন ম্যাচুরিটি লেভেলটাও অনেক বেড়েছে। তাই ঝগড়া, মান অভিমান এসব নিয়ে আর ভাবি না। আর নিজের মধ্যে অনেক চেঞ্জ হয়েছে। এত বছর পর হয়তো সেটাই তোর চোখে পড়ছে। আচ্ছা ঠিক আছে, একটু সময়ের জন্য না হয় তুই আগের মতো হয়ে যা প্লিজ। যেমনভাবে আমরা গল্প করতাম সেরকম। সময় চলে গেছে, সেই সময় সেই মুহূর্তগুলো কোনোদিনই ফেরত আসবে না। তাই আর ভাবিও না। ছাড় তুই এসব। এবার তোর খবর বল। অবশ্য তোর কিছু খবর আমি জানি। আমার খবর? কিভাবে? আরে তোর ফেসবুক থেকে। তোর প্রোফাইল তো প্রাইভেট নয়, এনিবডি ক্যান অ্যাক্সেস। তাই সেই প্রোফাইল থেকে তোর খবর পাওয়া। কই, তোকে তো খুঁজে পাইনি। পাবি কী করে? আমার নামে তো নেই, আর প্রোফাইলও প্রাইভেট, আর আমার ছবি লেখা কিছুই নেই। এরকম প্রোফাইল রাখার মানে কি? তোর কাছে তো সব কিছুরই মানে থাকে না, আমার কাছে আবার কোনো কিছুরই কোনো মানে নেই। তাহলে তো আমার মোটামুটি সব খবরই তোর কাছে আছে। কেন, তুই কি সব খবর ফেসবুকে দিস? আমার তো মনে হয় তুই খুব কম পোস্ট করিস। আগের বছর পুরীর ছবির পর এবারের পুজোর ছবি, আর তো কোনো পোস্ট নেই। বাবা, আমার সব পোস্ট তোর মুখস্থ? এক সময় তো আমরা একজন একজনের নারী নক্ষত্র সব জানতাম, তাই হয়তো আমার অভ্যাসটা রয়ে গেছে। দরকারটা আমার ছিল, তাই আমি দেখেছি, চেষ্টা করেছি তোর খবর রাখার। আর আমার বুঝি ছিল না? না। সোজাসুজি আবিরের দিকে তাকিয়ে অনামিকা বলল, তুই কীরকম চেঞ্জ হয়ে গেছিস অনামিকা। আগের থেকে অনেক অন্যরকম। পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে দেয়। তুইও তো অনেক বদলেছিস। এখন অফিসেই ব্যস্ত থাকিস, উন্নতির জন্য খাটিস, নিজের কথা ভাবিস। লাস্ট কবে রং তুলি ধরেছিলি মনে আছে কি তোর? দূর, ওসব শুকিয়ে গেছে, ইচ্ছেও নেই, দেখানোরও লোক নেই। সব ফালতু রোমান্টিসিজম। তাহলে সবাই চেঞ্জ হয়। ছাড় এসব। ছেলে আঁকে? হ্যাঁ, ও খুব ভালো আঁকে।
যাক, ভালো একটা জিনিস তোর থেকে পেয়েছি। আবির একটু অদ্ভুত চোখে অনামিকার দিকে তাকিয়ে বলল, হয়তো। আর বাকি কি সব মায়ের? আবির চুপ করে বলল, এত কিছুর খবর রাখিস আর এটার খবর নেই তোর কাছে? বলতে না চাইলে বলিস না, ঢং করার কোনো দরকার নেই। ফেসবুকে তো এসব কিছু দেখতে পাই না, আর তোদের ছবিও দেখিনি। হয়তো তুই নিজের বউয়ের ছবি পাবলিকের সামনে দিতে পছন্দ করিস না। তা ঠিক বলেছিস, একটু বেশি সুন্দরী তো, তাই যদি লোকের হিংসা হয় তাই দিই না। তুই তো জানিস আমি খুব হিংসুটে। এই, তুই অরিত্রর সাথে এত কি কথা বলছিলি রে? হাসি তো একদম থামছিল না। আরে খুব হাসাচ্ছিল, ওর মামার বাড়ির কথা বলছিল, পুজোতে গেছিল না? খুব তো গড়িয়ে গড়িয়ে পড়ছিলি। কেন, তাতে তোর কি? আমার আবার কি? আমার কি হবে? ইস, কীরকম একটা পোড়া পোড়া গন্ধ আসছে না? কই, আমি তো পাচ্ছি না। আবির নাকটা কুঁচকে বলল। অনামিকা তত সাধারণ মুখে বলল, মনে হচ্ছে কারো ভিতরটা পুড়ছে, বললে হেসে গড়িয়ে পড়ল। একদম বাজে কথা বলবি না। তুই কার না কার সাথে কথা বলবি তো আমার কি? আমার যেন হিংসে বুক ফেটে যাচ্ছে। ফেটে যাচ্ছে কোথায়? পুড়ে যাচ্ছে তো। তাই তো এত পোড়া পোড়া গন্ধ আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হিংসুটে। তুই অন্য কারোর সাথে কথা বললে আমার হিংসে হয়। আমার বন্ধু কেন অন্য কারোর সাথে কথা বলবে? আরে আজব তো, আমি অন্য কারোর সাথে বুঝি কথা বলতে পারি না? না, কথা কেন বলবি না? কথা বলবি, কিন্তু এত ইন্টিমেটভাবে নয়, হেসে গায়ে গড়িয়ে পড়ে নয়। এই, আমি মোটেও কারো গায়ে গড়িয়ে পড়ি না। আবির চুপ করে বলল, আচ্ছা, ইন্ডিয়াতে কবে এলি? প্রায় 2 বছর। ও ওই কোম্পানি ছেড়ে দেয় আর তখনই আমরা এখানে চলে আসি। আর তোর খবর কি? জুলজি পড়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছাড়া তো কোনো জায়গা ছিল না। দিল্লিতে চলে যাই, ওখানে মৃদুলদা ছিল, ওর কন্ট্যাক্টে একটা চান্স পাই। তারপর তো আর কি, দিনকে রাত এক করে আজ এই জায়গাতে। দিল্লি যাওয়াটা কি এতই জরুরি ছিল যে আমার বিয়ের দিনই চলে যেতে হলো আমাকে না জানিয়ে? তোর বিয়ে, সেদিন তোকে এসব ফালতু কথা বলে কি বিরক্ত করব নাকি? তোর কোন কথায় আমি কবে বিরক্ত হয়েছি? আর তোর তো আগে থেকে কিছু যাবার কথা ছিল না। এটাও তো হঠাৎ করে চলে যাওয়া। তুই কেন চলে গেছিলি? হঠাৎ করে অনামিকার ঘরে কিছু একটা পড়ার আওয়াজ এলো। অনামিকা তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে যেতে যেতে বলল, কাল অবধি আছি আমি, কিন্তু এর উত্তর নিয়েই যাব। ভালো করে ভেবে রাখ, আমি কিন্তু সত্যিটাই জানতে চাই। দ্রুত গতিতে অনামিকা এগিয়ে গেল তাদের ঘরের দিকে। আবির কিছুক্ষণ চুপ করে বসে রইল। হঠাৎ করে পিঠে স্পর্শ পেয়ে চমকে পিছনে তাকিয়ে দেখল নীল দাঁড়িয়ে আছে। কি গো, ঠান্ডা লেগে যাবে তো, ভেতরে চলো। আবির চুপ করে নীলের হাতটা ধরে ঘরের দিকে চলল। আন্টি কি তোমার বন্ধু মিস্টার আবির? তোমাদের কি ঝগড়া হয়েছিল? আবির চমকে বলল, আরে না, সেরকম কিছু না। কিন্তু তোর এরকম মনে হলো কেন? মিস্টার আবির, এটা আমার মনে হলো তোমার হয়তো খুব বন্ধু, কিন্তু হয়তো কোনো কারণে কিছু হয়েছে তোমাদের মধ্যে। হ্যাঁ, বন্ধু তো বটেই, আমার বেস্ট ফ্রেন্ড। ক্লাস 10 থেকে আমাদের বন্ধুত্ব, কিন্তু তারপর ওর বিয়ে হয়ে যায় আর আমাদের দেখা হয়নি। আজ এতদিন পর দেখা হলো, তাই হয়তো আমার ওপর একটু রেগে গেছে। আমার কথা কিছু জিজ্ঞেস করেনি? হ্যাঁ, বলল তো, ফেসবুকে নাকি দেখেছে। ফেসবুকে তোমার ফ্রেন্ড লিস্টে নেই? ও তোমাকে তাহলে স্টক করেছে, কিন্তু তোমাকে জানতে দেয়নি। খুব রেগে আছে মিস্টার আবির তোমার ওপর, তোমার বন্ধু। কি নাম তার? অনামিকা। চল, খেতে যাবি তো? সকালে আবির নিচে পরের দিন যাবার জন্য গাড়ির ব্যবস্থা করতে বাস স্ট্যান্ডের দিকে গেল। নীল জানালা দিয়ে দেখলেও অনামিকা বাগানের দিকে হেঁটে আসছে। নীল ঘর থেকে বেরিয়ে অনামিকার সামনে এসে দাঁড়িয়ে বলল, গুড মর্নিং ম্যাম। অনামিকা একটু চমকে নীলের দিকে তাকিয়ে একটু হেসে বলল, ভেরি গুড মর্নিং। আপনি তো মিস অনামিকা? আমি নীল। হ্যাঁ, আমি জানি, তুমি তো আবিরের ছেলে। আমি তোমার বাবাকে চিনি। জানি, আপনার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তোমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আর আপনিও তো বাবার বেস্ট ফ্রেন্ড ছিলেন। না, তা জানি না,
ছিলাম হয়তো, বুঝিনি। আচ্ছা, তোমার খবর বলো। আমি ক্লাস 10, হবি পেন্টিং, ফেভারিট সাবজেক্ট ম্যাথস। বাহ, খুব ভালো। তোমার মা কোথায়? নীল স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার মা নেই। অনামিকা একটু চঞ্চল হয়ে বলল, আমি বুঝতে পারছি না, কোথায় তোমার মা? ম্যাম, আমি অনাথ। মিস্টার আবির আমাকে অ্যাডাপ্ট করেছিল যখন আমার 5 বছর বয়স। আমি গাড়িতে তখন গোলাপ ফুল বিক্রি করতাম। পয়সা ছিল না তো, তাই পার্ক স্ট্রিট কবরস্থান থেকে আমি গোলাপ ফুল নিয়ে আসতাম আর গাড়িতে বিক্রি করতাম। রাতে কবরস্থানেই ঘুমোতাম। ওই ফুল বিক্রি করতে গিয়ে মিস্টার আবিরের সাথে পরিচয়। মিস্টার আবিরের আমাকে কোনো কারণে পছন্দ হয়। জিজ্ঞাসা করে পড়াশোনা করতে চাই কি না। আমি হ্যাঁ বলতে আমাকে বাড়ি নিয়ে আসে। ব্যাস, সব লিগ্যাল প্রসেস কমপ্লিট করে স্কুলে ভর্তি। আর আজ আমি এখানে। অনামিকা অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি কত সহজে এত কঠিন কথাগুলো বললে নীল। আমি কিছু বলতে পারছি না। তুমি আবিরকে বাবা বলো না কেন? ওটা আমাদের আগেই বলা ছিল। এসব সম্বোধনে কি আসে যায়, সম্পর্কটাই আসল। আর আমি তো কবরস্থানে শুতাম, ওখানে সবার নামের আগে মিস্টার লেখা থাকতো, তাই মিস্টার আবির সম্বোধন করি। আপনাকেও যেমন মিস অনামিকা বললাম। কিছু মনে করবেন না, এটাই আমার অভ্যাস হয়ে গেছে। মিস্টার আবিরকে তো আপনি আমার থেকে অনেক ভালো চেনেন, কিন্তু আমি জানতাম সে নিজের থেকে নিজের সম্পর্কে আপনাকে কিছুই বলবে না, তাই আমি আপনাকে জানালাম। আসলে মিস্টার আবির আমার ফ্রেন্ড, ফিলোজফার, গাইড, আমার সব কিছু। আচ্ছা, আমি যাচ্ছি। মিস্টার আবির কিছু না বললে আপনি নিজে থেকে কিছু বলবেন না। অনামিকা স্থবিরের মতো দাঁড়িয়ে রইল। আবির আজও একা। সন্ধে 7টার আগে আগেই দিনের চেয়ারে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখল। আচ্ছা, কি বলবো অনামিকাকে? এত মনে হচ্ছে সেদিনকার ঘটনা। সেবার আবিরের বাড়িতে এসে অনামিকা খুব গম্ভীর হয়ে আবিরের মাপ নিয়ে গেল। কী রে, কী ব্যাপার বলতো? তুই কি জামা টামা তৈরি করবি নাকি? জামা নয়, সোয়েটার। তোকে দেবো ভাবছি। কি ব্যাপার, মহারানীর এত কৃপা কেন আমার ওপর? ইচ্ছে হলো, মনে হলো একটা জ্যাকেটের মতো সোয়েটার করে দুদিকে দুটো পকেট করে দেব। আর তুই পকেটে হাত দিয়ে হিরোর মধ্যে দাঁড়িয়ে থাকলে একটা না একটা মেয়ে ঠিক পটে যাবে। বাজে বকিস না তো। আচ্ছা, কবে পাচ্ছি শুনি? আদৌ কি এবছর পাবো? একটু হেসে অনামিকা বলল, দেখা যাক। তার কিছুদিন পরই অনামিকার বিয়ের সব কিছু ঠিক হয়ে যায়। বিয়ের ঠিক 2 দিন আগে অনামিকা আবিরের বাড়িতে এসেছিল। আবির খুব অবাক হয়ে গেছিল তাকে দেখে। কাল বাদে পরশু বিয়ে, আর আজ এখানে? কি দরকার? কী রে তুই? কেন আসতে পারি না? না না, তা কেন? বল, কি খবর? আর তো সময় নেই। অনামিকা ম্লান হেসে বলল, সত্যি আর সময় নেই। তাই তো এলাম একবার। এটা নে, হয়ে গেছে। আর তো সময় পাবো না হয়তো, তাই দিয়ে গেলাম। কি এটা? তো সোয়েটারটা গাধা, বানানো হয়ে গেছে, জানি না ফিট করবে কি না, পরে দেখিস। আবির আনমনে সোয়েটারটা নিয়ে বলল, তুই নিজের হাতে করেছিস, ভালো তো হবেই। আজ রাতে একবার পরে জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে দেখিস কেমন লাগছে, বুঝলি কিছু? আর কিছু মনে হলে বলিস। কি মনে হবে? অনামিকা আনমনে বলল, কিছু মনে হতে পারে তো। আর কিছু মনে না হলে বলিস না। আচ্ছা, চললাম। ভালো থাকিস। ভালো থাকিস। এটাই ছিল তাদের শেষ কথোপকথন। আচ্ছা, আবির কি ভালো ছিল? ছিল তো না। সেদিন অনামিকা চলে যাবার পরও সোয়েটারটা ছুঁড়ে আলমারিতে ঢুকিয়ে দিয়েছিল। জীবনে পড়েনি, কোনো দিনও হাতও দেয়নি। কি অসম্ভব রাগ হচ্ছিল। কার ওপর সে জানে না, নিজের ওপরে নাকি অনামিকার ওপরে? অনামিকার ওপরে কেন? তার বেস্ট ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাচ্ছে, তাই কি? না অন্য কিছু? আচ্ছা, এত বছরে তো কই অনামিকার কথাই তো তার অবচেতন মনে সবসময় আসে। সে তো কোনো দিন অন্য কোনো মেয়েকে সেই জায়গাটা দিতে পারল না। কিন্তু আজও অনামিকাকে দেখে তো খুব খুশি বলেও মনে হলো না। কেমন চেঞ্জ হয়ে গেছে অনামিকা। তার উপর এত রাগেরই বা কী কারণ? সরি, ওরা ড্রিঙ্কে বসতে একটু দেরি হলো, তাই আমারও বেরোতে দেরি হলো। না, আমি একটু আগেই এসেছি। জানি।
যাক, বল, কালকের উত্তরটা দে। তুই কেন আমাকে না জানিয়ে চলে গেছিলি? আবির মাথাটা টিপে ধরে বলল, আমি জানি না। আমি তোর বিয়েতে যেতে পারলাম না রে। আমি খুব বাজে। তোর একটা সবথেকে ভালো দিন। আমার তো তোর পাশে থাকা উচিত ছিল, কিন্তু আমি পারিনি রে। তুই ছেড়ে চলে যাচ্ছিস আমাকে, আমি ঠিক মেনে নিতে পারছিলাম না। জানি না কেন। ওই যে তুই বলিস না আমি খুব হিংসুটে। আমি তোর ভালো বন্ধু ছিলাম না রে। খুব বাজে একটা লোক। প্লিজ আমার দিকে তাকাস না। আমি খুব খারাপ। বিয়ে করিসনি কেন? কে বলল? এত বড় ছেলে আমার। বাজে কথা বলিস না। যেটা বলছিস সেটা বল। বিয়ে করিসনি কেন? ইচ্ছে করেনি, পছন্দ হয়নি হয়তো। আমাদের দেশে কি মেয়ের অভাব, নাকি অন্য কেউ পছন্দ ছিল? সে যদি থাকতো সে তো তুই জানতিস। আমি তো জানতাম, ভাবতাম ও হয়তো। কিন্তু কিন্তু কি? তোর উপর কাল খুব খারাপ ব্যবহার করেছি, সরি। কিন্তু তোর উপর আমার প্রচণ্ড একটা রাগ ছিল। হয়তো অভিমান, তাই হয়তো কাল বলে ফেলেছি। না রে অনামিকা, আমি ভাবতাম তোর হয়তো ইমোশনটা কম। তুই হয়তো আমার মতো ভাবিস না। যারা নিজেদের জন্য ইমোশনাল হয় তারা স্বার্থপর। যারা পরের জন্য ইমোশনাল হয় তারা সত্যিকারের ইমোশনাল। আমার মনের গভীরতা হয়তো তোর মতো না হলেও কম নয়। তাই এত বছরেও আমি কাউকে সেই জায়গাতে বসাতে পারলাম না। মানুষের মন খুব অদ্ভুত রে। সবার একটা নিজের মতো করে জায়গা থাকে, যেটা তার একান্ত নিজের। সেই জায়গাতে আর কারো প্রবেশাধিকার থাকে না। তোর মনে হয়তো এরকম কোনো জায়গা আছে যেখানে আর কেউ আসতে পারে না। সেটা শুধু তার। ভালো থাকিস। আবির আস্তে করে বলল, এটাই তোর লাস্ট কথা ছিল আগের বারেও? তাহলে এবারও ওই একই কথা রইল? কাল সকালে আমাদের গাড়ি, 10টার সময়। আমাদেরও ওই একই সময়। হয়তো দেখা হবে। হয়তো কেন, দেখা হবে। অনামিকা ম্লান হেসে বলল, আচ্ছা যাই। হঠাৎ পিছন ফিরে বলল, কী রে, সোয়েটারটা ঠিক হয়েছিল? আবির একটু চুপ করে বলল, একটা কথা বলবো? আমি না সোয়েটারটা আজও পরিনি রে। প্লিজ জিজ্ঞাসা করিস না কেন। আমি জানি না, ভীষণ একটা রাগ হয়েছিল, বা দুঃখ, কষ্ট না অভিমান, আমি জানি না। তুই কি ফেলে দিয়েছিলি? এ বাবা, না না, আছে। কি অদ্ভুত বলতো, নীল এখানে সোয়েটারটা নিয়ে এসেছে এত বছর পর। আচ্ছা, কাল পরে আসবো সকালে তোর সামনে। অনামিকা স্থির দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে বলল, কি দরকার আর পড়ার? ওটা পড়ার আর সময় নেই। সব কিছুই ফুরিয়ে গেছে, আর কিছু বাকি নেই। ওটা ফেলে দিস। দ্রুত অনামিকা নিজের ঘরের দিকে চলে গেল। পরদিন সকালে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে নিল আবির। নীল সব জিনিসপত্র আগেই গুছিয়ে রেখে শেষবারের মতো কাঞ্চনজঙ্ঘা ছবি তোলার জন্য বাগানে গেছে সেই ভোরবেলাতে। আবির যত্ন করে সোয়েটারটা বার করে পরে আয়নার সামনে দাঁড়ালো। একদম সুন্দর করে ফিট করেছে। সত্যি অনামিকা খুব ভালো করেছে। আচ্ছা, অনামিকা পকেটে হাত ঢুকিয়ে হিরোর মতো দাঁড়াতে বলেছিল। এটা মনে করেই ভীষণ হাসি পেল আবিরের। পকেটে হাত ঢুকিয়ে আয়নার সামনে দাঁড়াতেই পকেটের ভিতরে কোনো কাগজে হাত পড়ল আবিরের। আবির কাগজটা বার করে দেখল প্রায় হলদে হয়ে যাওয়া একটা চিরকুট। আবির অবাক হয়ে দেখল, তাতে লেখা, পারলাম না রে জানিস তো এটা না লিখে। তুই তো কিছু বলবি না, তাই নির্লজ্জের মতো আমি তোকে লিখছি। পারবো না রে আমি তোকে ছেড়ে থাকতে। অনেক ভেবেছি, কিন্তু তোকে ছাড়া তো আমি এক মুহূর্তের কথাও ভাবতে পারি না। তাহলে সারাটা জীবন কি করে কাটাবো? আমি জানি তুইও পারবি না। এই বিশ্বাসেই তোকে লিখছি। কাল একবার 10টার সময় আসিস। আমি কথা বলবো সবার সাথে। বাবা মা হয়তো রেগে যাবে, কিন্তু আমি বুঝিয়ে দেব তাদের। তুই চিন্তা করিস না, আমি সময় চেয়ে নেব তোর জন্য। কাল দেখা হবে। দেখ কি কনফিডেন্স আমার বেড়েছে। তুই তো বলিস আমার নাকি কনফিডেন্স কম, কিন্তু তোর ব্যাপারে অগাধ। বুঝলি গাধা? আবির স্থির হয়ে দাঁড়িয়ে আছে আয়নার সামনে। সেদিন সকালেই সে দিল্লি চলে যায়। অনামিকাকে একবারও সে জানায়ও নি। আবির ছুটে বেরিয়ে এলো। অনামিকাদের ঘর তালা বন্ধ। কোথায় গেল? এখনও তো 9:30টাও বাজেনি। বাবু সাহাবরা তো 8টার আগেই বেরিয়ে গেছেন।
ওনাদের গাড়ি তো 8টার আগেই এসে গেছিল। আবিরের গলার কাছটা দলা পাকিয়ে যাচ্ছে, বুকের ভেতরটা তো ভেঙে চুরে যাচ্ছে। আবির ক্লান্তভাবে হোটেলের লবিতে আসতে নীল এসে একটা খাম দিল। মিস অনামিকা তোমাকে দিয়েছে। আবির ক্লান্ত চোখে খামটা থেকে একটা লেখা বার করল। নীল ভীষণ ভালো, খুব কেয়ারিং, তোকে ঠিক করে একমাত্র ওই রাখতে পারবে। এটাই ঠিক, আমরা তো আলাদা অনেক বছর ধরে, এখন তো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু মনে তো আছি আমরা একে অন্যের। সেটা তো কেউ কেড়ে নিতে পারবে না। সেটাই না হয় সান্ত্বনা। ভালো থাকিস। সব কিছু যে এত ঝাপসা কেন হয়ে যায়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।